student, Assalamu alaikum. I am Dr. Mohammad Muslim, Professor of Surgery, Jalalabad, Rakib Medical College. আমরা আসলে গত কয়েকটা ক্লাস থেকে ভাইবা প্রিপারেশন নিয়ে আলোচনা করছি যে আমরা কিভাবে নিজেকে প্রিপেয়ার করব ভাইবার জন্য। সো তার কন্টিনিউশন হিসেবে আজকে আমরা ভাইবা নিয়ে ডিসকাস করব। তবে আজকের আমাদের টপিক ছিল বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি। তো বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি একটা ক্লাস অলরেডি আমরা আগে নিয়ে ফেলেছি। আজকে আমরা সেকেন্ড ক্লাস বা সেকেন্ড লেকচার নিয়ে ডিসকাস করব। আমরা অলরেডি জানি যে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারিতে কি কি টপিক বা কি কি চ্যাপ্টার ইনক্লুডেড। সো যে সমস্ত চ্যাপ্টার বেসিক প্রিন্সিপাল অফ সার্জারিতে আছে সেগুলোর মধ্যে আমরা আবার দেখে নিই যে সার্জিক্যাল ইনফেকশন লাইক বয়েল, ফারাঙ্কল, কার্বাঙ্কল, অ্যাবসেস, সেলুলাইটিস এগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। সাইনাস, ফিস্টুলা এন্ড সিস্ট এগুলো ডিসকাস হয়ে গেছে অলরেডি। ওউন্ডের মধ্যে ক্লাসিফিকেশন এন্ড ম্যানেজমেন্ট এর মাঝখানে আমরা ছিলাম। তারপরে আছে আলসার, প্রেসার সোর এগুলো আমরা ডিসকাস করব। হেমোরেজ নিয়ে আমরা আলোচনা করব। মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, তারপর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা, ম্যানেজমেন্ট অফ সিভিয়ারলি ইনজুর্ড পেশেন্ট, fluid and electrolyte balance, enteral and parenteral nutrition, preoperative assessment and preparation, and finally tumor of the skin. So আমরা এই সমস্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা ছিলাম ওন হিলিং এর মাঝখানে। সো আমরা আগের ক্লাসের কন্টিনিউশন থেকে শুরু করব। সো ওন হিলিং আমরা অলরেডি হোয়াট আর দ্য স্টেপস অফ ওন হিলিং বা ফেজ অফ ওন হিলিং অলরেডি পড়ে ফেলেছি। আমাদের বাকি ছিল হোয়াট আর দ্য ফ্যাক্টর এফেক্টিং দ্য ওন হিলিং। আমরা জানি যে ওল্ড হিলিং হওয়ার জন্য ফেভারেবল বডি এনভায়রনমেন্ট লাগবে। দেয়ার আর সাম কন্ডিশন, এই কন্ডিশনগুলো আসলে ওন হিলিং এর প্রসেসটাকে ডিলেট করে। এখন আমরা এরকম যদি একটা কোশ্চেন ভাইভাতে করি তাহলে ভাইভাতে আমাদের আনসার দিতে হবে। আমরা চাই যে তোমরা এরকম ভাগ করে আনসার দাও। There are some local factor and there are some general factor. So local factor গুলোর মধ্যে কি কি আছে? তার মধ্যে আছে infection, presence of necrotic tissue and foreign body, poor blood supply, venous or lymph stasis, tissue tension, hematoma, large defect or poor apposition, recurrent trauma, X-ray irritated area, site of wound like wound over the joint or back, underlying disease like osteomyelitis malignancy. তাহলে এই ফ্যাক্টরগুলো একটা সিরিয়ালি বলতে হবে। এর মধ্যে সব বলার প্রয়োজন নাই, শুধু কয়েকটা ফ্যাক্টর বললেই চলবে। বাট আমাদের হেডলাইন আমরা চাইবো যে লোকাল ফ্যাক্টর নামে কতগুলো ফ্যাক্টর তোমরা বলো এবং কমন যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো তোমরা আলোচনা করো আমাদের ভাইবা বোর্ডের সামনে। তারপরে আসলে জেনারেল ফ্যাক্টর। জেনারেল ফ্যাক্টরগুলোর মধ্যে কিছু জেনারেল ডিজিজের নাম বলতে হবে যে ডিজিজগুলো অ্যাকচুয়ালি ওন হিলিং কে প্রিভেন্ট করে বা ডিলেট করে, লাইক এজ, ওবেসিটি, স্মোকিং, অ্যালকোহল এন্ড স্ট্রেস, malnutrition, zinc, copper, manganese, vitamin deficiency like vitamin C and vitamin A deficiency, anemia, hypoxia, malignancy, uremia, jaundice, diabetes, metabolic disease, HIV, immunosuppressive disease, steroid and cytotoxic drug. তাহলে এই সমস্ত জেনারেল কন্ডিশন যদি থাকে তাহলে পেশেন্টের ওন হিলিং ডিলেট হবে। সো আমরা যদি তোমাদের ভাইবা বোর্ডে জিজ্ঞেস করি হোয়াট আর দ্য ফ্যাক্টর এফেক্টিং দ্য ওন হিলিং, তাহলে দুইভাবে বলতে হবে। একটা ফ্যাক্টর হচ্ছে লোকাল ফ্যাক্টর, এবং লোকাল যে সমস্ত কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো ওন হিলিংটাকে প্রিভেন্ট করে। আর একটা হচ্ছে জেনারেল ফ্যাক্টর। তো জেনারেল ফ্যাক্টরগুলোর মধ্যে এই সবগুলো বলতে হবে। সব বলার প্রয়োজন নেই, কিন্তু আমরা মেইন ফ্যাক্টরগুলো বললেই আমরা ধরে নেব তোমরা আনসার ঠিকমতো দিয়েছো। দেন হোয়াট ইজ কম্পার্টমেন্ট সিনড্রোম। এই কম্পার্টমেন্ট সিনড্রোম ওন হিলিং এর বা ওন্ডের ক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা করতে পারি। কম্পার্টমেন্ট সিনড্রোম অ্যাকচুয়ালি যে সমস্ত এরিয়াতে, বডি এরিয়াতে স্মল ফাশাল, অস্টিও ফাশাল কম্পার্টমেন্ট আছে সেই কম্পার্টমেন্টগুলো অনেক সময় ইডিমা, ইনফ্ল্যামেশন বা হেমোরেজের কারণে প্যাকড হয়ে যায় এবং টেনশন বেড়ে যায়। এবং টেনশন বাড়ার কারণে ওই জায়গায় কম্প্রেশন অফ দ্য ব্লাড ভেসেল, দেন ইসকিমিয়া হয় এবং ফাইনালি দ্য কনসিকুয়েন্স অফ ইসকিমিয়া দেখা দেয়। এগুলোকে আমরা বলি কম্পার্টমেন্ট সিনড্রোম। সো কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে আমরা তোমাদের কোশ্চেন করতে পারি। হোয়াট ইজ কম্পার্টমেন্ট সিনড্রোম? It is syndrome due to increased intracompartmental pressure within a limited space area. তাহলে একটা লিমিটেড এরিয়া যেগুলো আছে সেই এরিয়াতে যদি প্রেসার বেড়ে যায় কোনো কারণে অস্টিও ফাশাল কম্পার্টমেন্টে, তাহলে যে সিনড্রোম কমপ্লেক্স দেখা দেয় সেগুলোকে আমরা সাধারণত কম্পার্টমেন্ট সিনড্রোম বলি। তো হোয়াট আর দ্য কজেস অফ কম্পার্টমেন্ট সিনড্রোম? এগুলো আমরা জানি যে কি কারণে, বিশেষ করে
এডিমা, প্রেসার, ইনজুরি হলে স্মল ন্যারো কম্পার্টমেন্ট এরিয়াতে সমস্ত হয়ে যাবে। তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি? ইউজুয়ালি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলো আমরা পি দিয়ে প্রেজেন্ট করি। দেয়ার আর 5 পিস। এর মধ্যে হচ্ছে পেইন অন সোয়েলিং, প্যারালাইসিস, পেলোর, প্যারেস্থেসিয়া, পাসলেসনেস এন্ড পেইন অন প্যাসিভ মুভমেন্ট। তাহলে এই পাঁচটা পি বলতে হবে। যদি আমরা জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ কম্পার্টমেন্ট সিনড্রোম। দেন ট্রিটমেন্ট করার জন্য আমাদের একটাই কথা বলতে হবে যে আমরা কম্পার্টমেন্টের প্রেসার কমিয়ে দিব। কম্পার্টমেন্টের প্রেসার কমানোর জন্য আমাদের একটাই রাস্তা খোলা আছে, সেই রাস্তা হচ্ছে ফাসিওটমি। তাহলে আমরা ফাসিওটমি বিভিন্ন এরিয়াতে বিভিন্ন ভাবে করি, সেগুলো দেখাতে হবে যে আমরা যদি লেগে কিভাবে করি, আমরা হ্যান্ডে কিভাবে করি, সেগুলো একটু শিখে নিতে হবে যে কোন কোন লাইনে আমরা ফাসিওটমি করি। সো স্মল কম্পার্টমেন্টে যদি কম্পার্টমেন্ট সিনড্রোম হয়ে যায় বা আমরা ডায়াগনোজ করি যে দিস কম্পার্টমেন্ট সিনড্রোম, তাহলে অবশ্যই ডিপ সিডেড সাবকিউটেনিয়াস এন্ড ফাসান পেইন ইনক্লুড করে আমরা ইনসিশন দিতে হবে, তাকে বলা আমরা ফাসিওটমি। ফাসিওটমি করলে কম্পার্টমেন্টের প্রেসারটা কমে যাবে, আলটিমেটলি রিস্টোরেশন অফ দ্য ব্লাড সাপ্লাই হবে এন্ড দেন আমরা স্কিন গ্রাফটিং করি বা হেলিং হোক, তারপরে দেখব। ইনিশিয়ালি আমাদের কম্পার্টমেন্টের প্রেসার কমিয়ে দিতে হবে। সো কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে আমরা তোমাদের ভাইভাতে কোশ্চেন করতে পারি, তার মধ্যে কজ, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এবং ট্রিটমেন্ট এইগুলো জিজ্ঞেস করবো। হোয়াট ইজ ক্রাশ ইনজুরি? ক্রাশ ইনজুরি আমরা আনকমন, যদিও তারপর ক্রাশ ইনজুরি ইজ ওয়ান in where a part of body is being squeezed or compressed between two high force pressure system. তাহলে দুইটা প্রেসার সিস্টেমের মাঝখানে যদি আমাদের বডির একটা পার্ট পড়ে যায় তাহলে আমরা বলি ক্রাশ ইনজুরি। তো ক্রাশ ইনজুরির পরে হচ্ছে ক্রাশ সিনড্রোম। এই দুইটা কিন্তু আলাদা, এবং ক্রাশ ইনজুরি এবং ক্রাশ সিনড্রোম আলাদাভাবে আনসার দিতে হবে। কজ, কমপ্লিকেশন অফ ক্রাশ ইনজুরি গুলো আমরা বলে দেব। হোয়াট ইজ ক্রাশ সিনড্রোম? এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্রাশ সিনড্রোমটা হলো it is due to crushing of the muscle causing extravasation of blood and release of myohemoglobin into the circulation, that's leading to acute tubular necrosis and acute renal failure. তাহলে কোনো ক্রাশ ইনজুরি হলে মাসল থেকে ব্লাড গুলো এক্সট্রাভেশন হয়ে যায়, এবং এক্সট্রাভেশন হলে এই ব্লাড সার্কুলেশনের ভিতরে অনেক মায়োহেমোগ্লোবিন এন্ট্রি করে এবং অলসো পটাশিয়াম এন্ট্রি করে, এবং এগুলো এন্ট্রি করার কারণে একুট টিউবুলার নেক্রোসিস হয় এবং একুট রেনাল ফেলিওর হয়। এই একুট টিউবুলার নেক্রোসিস বা একুট রেনাল ফেলিওর অ্যাপিয়ারেন্স কে আমরা বলি ক্রাশ সিনড্রোম। সো ক্রাশ ইনজুরি এবং ক্রাশ সিনড্রোম কিন্তু আলাদা, এবং ক্রাশ সিনড্রোম নিয়ে আমরা কিন্তু বেশি কোশ্চেন করতে পারি বিকজ ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন। এটা যদি ইনিশিয়াল ম্যানেজমেন্ট ঠিকমতো না নেওয়া হয় তাহলে কিন্তু রেনাল ফেলিওর হয়ে পেশেন্ট মারা যেতে পারে, একুট রেনাল ফেলিওর হয়। সো যে কোনো ক্রাশ ইনজুরি যদি হয় বা ক্রাশ সিনড্রোম হয়, লাইক যে কোনো রোটারি অ্যাক্সিডেন্ট অথবা কোনো গাছের নিচে কেউ চাপা পড়ে বা ওয়ালের নিচে চাপা পড়ে, ইভেন যদি গণধুলাই দেওয়া হয়, যেগুলো পেশেন্টগুলোকে রাস্তায় চুর মনে করে বা চুরি গণধুলাই দেওয়া হয়, এদের কিন্তু ক্রাশ ইনজুরি হিসেবে আমরা ধরি, এবং এদের মাসল ইনজুরি হওয়ার কারণে ব্লাডের মধ্যে মায়োহেমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় এবং আলটিমেটলি এগুলা টিউবুলার নেক্রোসিস এবং রেনাল ফেলিওর করে। সো এই সমস্ত কন্ডিশনের পেশেন্টকে আমরা ঠিকমতো ম্যানেজ করতে এবং বুঝতে আমাদের পেশেন্টের ক্রাশ সিনড্রোম হবে। সো ক্রাশ সিনড্রোম নিয়ে আমরা তোমাদের কোশ্চেন করব এবং এর আনসার তোমাদের জানতে হবে। দেন কজ এন্ড ট্রিটমেন্ট অফ ক্রাশ ইনজুরি, এগুলো আমি বলবো। ট্রিটমেন্টের মধ্যে, ম্যানেজমেন্টের মধ্যে ইনিশিয়াল অ্যাগ্রেসিভ ভলিউম লোড ইউজিং স্যালাইন অ্যাবাউট 1 to 1.5 লিটার পার আওয়ার। তাহলে আমরা কিন্তু প্রথম আনসারটা শুনতে চাই যে ক্রাশ সিনড্রোমের ম্যানেজমেন্টের এই আনসারটা শুনতে চাই যে অ্যাগ্রেসিভ ভলিউম লোড। অ্যাগ্রেসিভ ভলিউম লোডটা আমাদের প্রথমে শুনতে হবে। অ্যাগ্রেসিভ ভলিউম লোড করে আমরা পেশেন্টকে ম্যানেজ করব। তাহলে 1 থেকে 1.5 লিটার ফ্লুইড আমরা অবশ্যই প্রতি ঘন্টায় দিব ইনিশিয়ালি। দেন ম্যানিটোল ইজ গিভেন টু ইমপ্রুভ দ্য ইউরিন আউটপুট এন্ড রেনাল ফাংশন। তাহলে ম্যানিটোল আমরা দিতে হবে। ম্যানিটোল হচ্ছে ফোর্স ডায়ারোসিস করে রেনাল ফাংশনকে কিছু ইমপ্রুভ করবে। সো আমরা সব সময় বেসিক প্যাথোফিজিওলজিটা কারেক্ট করার চেষ্টা করব। যে ক্রাশ সিনড্রোম হলে আলটিমেটলি মায়োহেমোগ্লোবিনটা গিয়ে রেনাল টিউবুলে জমা হবে এবং একুট টিউবুলার নেক্রোসিস করবে। সেজন্য আমরা রেনাল ফাংশনটাকে বাড়াতে হবে, রেনাল ফ্লো বাড়াতে হবে, ফোর্স ডায়ারোসিস লাগবে। সো প্রথম আনসারটা আমরা শুনতে চাইবো তোমাদের কাছে যে অ্যাগ্রেসিভ ভলিউম লোড ইন ম্যানেজমেন্ট অফ ক্রাশ সিনড্রোম। তারপরে আমরা ম্যানিটোল দিতে হবে, ম্যানিটোল দিয়ে রেনাল পারফিউশন বাড়াতে হবে। দেন টেনশন অফ দ্য মাসল কম্পার্টমেন্ট ইজ রিলিভ বাই ফাসিওটমি। তখন আমরা ওই জায়গার টেনশনটা ফাসিওটমি করে বাড়াবো। অ্যালকালাইজেশন অফ দ্য ইউরিন ইজ ডান বাই গিভিং সোডিয়াম সাইট্রেট অর সোডিয়াম বাইকার্বনেট। তাহলে আমরা অ্যালকালাইজেশন করব, কারণ একুট টিউবুলার নেক্রোসিস কিন্তু অ্যাসিডিফিকেশন হওয়া যায় ইউরিন, তাহলে আমরা ইউরিনটাকে অ্যালকালাইজ করব। সো এগুলো হচ্ছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট। তারপরে আমরা বেসিক ম্যানেজমেন্ট অফ কজ বা বেসিক ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনগুলো ম্যানেজ করব। কিন্তু আমরা অবশ্যই তোমাদের কাছে জানতে চাইবো ক্রাশ সিনড্রোমে যে ইনিশিয়াল অ্যাগ্রেসিভ ফ্লুইড ম্যানেজমেন্ট দেন ম্যানিটোল।
এরপর হোয়াট ইজ ডিগ্রুভিং ইনজুরি, ডিগ্রুভিং ইনজুরিটা আমরা জিজ্ঞেস করব কি এবং এর ম্যানেজমেন্ট কিভাবে করা হয়। এরপর কজ এন্ড কমপ্লিকেশন এন্ড ট্রিটমেন্ট গুলো আমরা জানতে চাইবো। দেন কমপ্লিকেশন অফ দা ওন স্কার, ওন্ডের স্কারের মধ্যে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, এই কমপ্লিকেশন গুলো নিয়ে আমরা যেহেতু বেসিক্যালি ক্লিনিক্যালি ফেস করি এবং এই কমপ্লিকেশন সমূহ তোমাদের একটু জানতে হবে। সো এটা জানার জন্য তোমাদের অবশ্যই জানতে হবে যে কি কি কমপ্লিকেশন হতে পারে ওন্ডের স্কারে। তার মধ্যে হচ্ছে হাইপারট্রফিক স্কার এন্ড কেলয়েডস। এখন হাইপারট্রফিক স্কার এবং কেলয়েডের ডেফিনেশন, কমপ্লিকেশন এবং ট্রিটমেন্ট এটা পুরোপুরি জানতে হবে যে হাইপারট্রফিক স্কার কোন সময় বলবো, কোন সময় কেলয়েড বলবো এবং এই দুটোর কমপ্লিকেশন কি এবং ট্রিটমেন্ট কিভাবে করব। তো মানে তারপরে আসলো আমাদের ম্যানেজমেন্ট অফ একিউট ওন। একিউট ওন কে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। একিউট ওন কে ম্যানেজ করার জন্য কতগুলো স্টেপ বাই স্টেপ আমরা আনসার দিব। একটা হচ্ছে প্রথমে ওন ক্লিনজিং। ওন ক্লিনজিং মানে নরমাল স্যালাইন দিয়ে ভালোভাবে ওন ক্লিনজিং করব, এর মধ্যে সমস্ত ডেড রেস্ট টিস্যুগুলো রিমুভ করব, অথবা আমরা চাইবো যে উপরের দিকে যে ময়লাগুলো আছে লাইক ম্যাটেরিয়ালস ফ্রম দা অকারিং এরিয়া এগুলো ক্লিন করব। দেন এক্সপ্লোরেশন এন্ড ডায়াগনোসিস, এখন আমরা ওনকে এক্সপ্লোর করে দেখবো যে এটা কোন ধরনের ওন। তারপরে অ্যাকর্ডিং টু টাইপ অফ ওন আমরা ম্যানেজমেন্টের দিকে যাব। দেন ডেভেলপমেন্ট অফ ডেড এন্ড ডিভিটালাইজড টিস্যু অবশ্যই করতে হবে। এক্সপ্লোর করার পরে আমরা যখন দেখবো যে ওনের সারফেসে বা ওনের ফ্লোরের মধ্যে অনেক ডেড ডিভিটালাইজড টিস্যু আছে, এগুলোকে আমরা ডেভেলপমেন্ট করে ফেলবো। দেন রিপেয়ার অফ স্ট্রাকচার, যে সমস্ত স্ট্রাকচার রিপেয়ার করার প্রয়োজন ওই মুহূর্তে লাইক ব্লাড ভেসেল, নার্ভ, এগুলো আমরা রিপেয়ার করব, মাসল টেন্ডন রিপেয়ার করব। দেন রিপ্লেসমেন্ট অফ লস্ট টিস্যু হোয়ার নেগেটেড, আমরা যদি দেখি যে বেশি স্কিন ইনজুরি হয়ে যায় বা সফট টিস্যু ইনজুরি হয়ে যায়, তাহলে আমরা একটু ওই মুহূর্তে যদি ফেভারেবল কন্ডিশন থাকে তাহলে আমরা এটাকে রিপ্লেসমেন্ট করতে পারবো লাইক স্কিন গ্রাফটিং এন্ড ফ্ল্যাপ দিয়ে। স্কিন কভার ইফ রিকোয়ার্ড, স্কিন ক্লোজার উইদাউট টেনশন, যদি কোনো টেনশন না থাকে, আমরা যদি বুঝি তাহলে টেনশন নাই, টেনশন ফ্রি, তাহলে আমরা স্কিন ক্লোজ করব। অল অফ দ্য অ্যাবভ উইথ কেয়ারফুল টিস্যু হ্যান্ডলিং এন্ড মেটিকুলাস টেকনিক, তাহলে সবগুলা টেকনিক কিন্তু আমরা একবার মেটিকুলাসলি করব। ম্যানেজমেন্ট অফ একিউট ওন, তাহলে এটা নিয়ে আমরা ভাইভাতে অনেক সময় তোমাদের কোশ্চেন করি যে একিউট ওন একটা পেশেন্ট আসলে কিভাবে ম্যানেজ করতে হবে। এরপরে আমরা আরেকটা কমন টপিকসে চলে যাব, সেটা হচ্ছে আলসার। আলসার ভেরি কমন টপিক, এটা রিটেনে আসবে, ভাইভাতেও আসবে এবং আমরা শর্ট কেসও দিই। সো আলসার নিয়ে ভালোভাবে জানতে হবে এবং ভাইভাতে আমরা অবশ্যই বেসিক প্রিন্সিপাল অফ সার্জারিতে আলসার থেকে কোনো না কোনো কোশ্চেন ধরবই তোমাদের, একজনকে না ধরলে একজনকে ধরবই। আলসার ইজ ভেরি কমন ডিজিজ এবং কমনলি পেশেন্ট আমাদের কাছে সুপারফিশিয়াল আলসারগুলো নিয়ে আসবে। সো আমরা আলসার থেকে তোমাদের কোশ্চেন ধরবো। তার মধ্যে প্রথমে আসে যে হোয়াট ইজ আলসার। আলসার একটা কমন ডেফিনেশন আছে এবং সেই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি বলতে হবে। বিভিন্ন ভাবে বিভিন্ন বই বিভিন্ন ডেফিনেশন আছে, তো গ্রহণযোগ্য যে কোনো একটা ডেফিনেশন বললেই আমরা এটা নিয়ে নিব যে দিস ইজ ডেফিনেশন অফ আলসার। সো আলসারের কমন ডেফিনেশন যেটা আমরা সাধারণত চাই সেটা হচ্ছে ulcer may be defined as a breach of continuity of skin or mucous membrane resulting from sloughing out of inflammatory necrotic tissue। হচ্ছে অনেক আগের কিন্তু ভেরি কমন ডেফিনেশন, এই ডেফিনেশনটা দিলেও হবে, অথবা আমরা যদি বলি যে ইনফ্ল্যামেটরি নেক্রোটিক টিস্যু অর ম্যালিগন্যান্ট টিস্যু তাও হলো হবে, কারণ ম্যালিগন্যান্ট টিস্যু তো আলসার হয়। সো আলসারের একটা গ্রহণযোগ্য ডেফিনেশন আমাদের দিতে হবে এবং এই ডেফিনেশন থেকে আমরা পরবর্তী কোশ্চেনগুলো তোমাদের করব, নেক্সট কোশ্চেনগুলো করব। দেন হোয়াট আর দ্য পার্টস অফ আলসার। আলসারের পার্ট আমরা যদিও সবকিছু জানি, তারপর আমরা সিরিয়ালি বলতে হবে যে পেরিফেরি থেকে সেন্ট্রালি আসবে, বাইরের থেকে, তাহলে সব বাইরের থেকে সেন্ট্রালের মধ্যে যদি আসে তাহলে প্রথমে আসবে মার্জিন অফ আলসার, দেন এজ অফ আলসার, দেন ফ্লোর অফ আলসার, এবং ফ্লোরের নিচে যে অংশটা দেখা যায় না সেটা হচ্ছে বেস অফ আলসার। তাহলে ফ্লোর অফ আলসারটা দেখবো আমরা বাইরে থেকে, আর বেস অফ আলসারটা ফিল করবো। সো এই চারটা পার্ট বলতে হবে এবং হ্যাপাজার্ডলি বলবো না, একবার যদি এজ বলি, একবার বলি বেস, একবার ফ্লোর, একবার মার্জিন বলতে হবে না। আমরা চাই তোমরা সিরিয়ালি বাইরে থেকে ভিতরে চলে আসো। পেরিফেরি টু সেন্টার, তাহলে পেরিফেরিতে প্রথম অংশ আসবে মার্জিন, এরপর আসবে এজ, এরপরে ফ্লোর এবং সবার নিচে থাকবে বেস। এই চারটা অংশ আমাদের বলতে হবে আলসারের। দেন হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ আলসার। আলসারটাকে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। সো আলসারকে যখন আমরা ক্লাসিফিকেশন করব তখন আমরা কমনলি যে আলসারটা জানতে চাই তার মধ্যে প্রথমে হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যালি হচ্ছে স্প্রেডিং আলসার, যে আলসারটা স্প্রেড করছে, হিলিং আলসার, যে আলসারটা হিল হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে, আর ক্যালাস আলসার বা স্টেশনারি আলসার, যে আলসারটা হিলিং হচ্ছে না বা ক্রনিক আলসার হয়ে গেল। সো আমরা ক্লিনিক্যালি আমরা তিন ভাগে ভাগ করব, স্প্রেডিং আলসার, হিলিং আলসার এবং ক্যালাস আলসার। দেন আমরা ভাগ করতে পারি প্যাথোলজিক্যালি। আমরা প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে অনেকগুলো কোশ্চেন করি সবাইকে। আর প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনটা হচ্ছে একটা ওয়াইড স্প্রেড ক্লাসিফিকেশন এবং এখান থেকে আমরা বিভিন্ন ভাবে তোমাদের কোশ্চেন করতে পারি। সো প্যাথোলজিক্যাল হচ্ছে স্পেসিফিক আলসার, নন স্পেসিফিক আলসার এন্ড ম্যালিগন্যান্ট আলসার, এই তিন ভাগে আমরা ভাগ করি প্যাথোলজিক্যালি। দেন
ক্লাসিফিকেশন বেসড অন ডিউরেশন, আমরা একুট আলসার বলতে পারি এবং ক্রনিক আলসার বলতে পারি। যদি 2 সপ্তাহের চেয়ে কম হয় আলসারের ডিউরেশন তাহলে বলবো একুট আলসার, আর 2 সপ্তাহের চেয়ে বেশি লং ডিউরেশন হলে আমরা বলবো ক্রনিক আলসার। এরপরে আসবো প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনের ডিটেইলস নিয়ে। প্যাথোলজিক্যালি আমরা ডিটেইলস কিভাবে আলোচনা করি আলসারের ক্লাসিফিকেশন। আমরা যদি এই কোশ্চেনটা করি তাহলে তোমাদের आंसर বলতে হবে যে স্পেসিফিক আলসার, যে টিউবারকুলার আলসার, সিফিলিটিক আলসার অথবা একটিনোমাইকোসিস। এক্ষেত্রে কিন্তু আমরা একটা কোশ্চেন করে ফেলি হোয়াট ইজ স্পেসিফিক আলসার। তো এই আনসারটা দিতে হবে অবশ্যই যে স্পেসিফিক আলসার ইজ ডিফাইন্ড এজ এ আলসার কজড বাই স্পেসিফিক অর্গানিজম এন্ড দিস টাইপ অফ অর্গানিজম শুড নট ডু এনি আদার টাইপস অফ আলসার। তাহলে যে অর্গানিজমটা আলসারটা স্পেসিফিক্যালি ওই অর্গানিজম দিয়ে হয় এবং ওই অর্গানিজমটা এরকম আলসারের চেয়ে অন্য কোনো আলসার তৈরি করতে পারে না, তাকে আমরা স্পেসিফিক আলসার বলি। যেমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারগুলো সিস্টেম বলে টিউবারগুলো আলসার করে, সিপিলিটিকোনোমা প্যালিডাম করে সিপিলিক আলসার, একটিনোমাইকোসিস করে একটিনোমাইকোসিস আলসার। সো এগুলো হচ্ছে স্পেসিফিক আলসার। দেন আর নন স্পেসিফিক আলসার। নন স্পেসিফিক আলসার হচ্ছে যে আলসার কোনো স্পেসিফিক অর্গানিজম নাই এবং স্পেসিফিক কোনো টাইপ নাই আলসার। যেমন ট্রমাটিক আলসার হতে পারে, মেকানিক্যাল ট্রমা, ফিজিক্যাল কেমিক্যাল ট্রমার কারণে হতে পারে, আর্টেরিয়াল আলসার হতে পারে এথেরোস্ক্লেরোসিস বা থ্রম্বো অ্যানজাইটিস অবলিটারেন্সের কারণে, ভেনাস আলসার হতে পারে, ট্রপিক আলসার হতে পারে বা প্রেসার সোর হতে পারে, ইনফেটিক আলসার যে পাইলোনিক আলসার হতে পারে বা ট্রপিক্যাল আলসার। সো এগুলো হচ্ছে নন স্পেসিফিক আলসার, এগুলোর কোনো স্পেসিফিক অর্গানিজম নাই এবং এগুলো স্পেসিফিক কোনো শেপ সাইজ বা স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নাই। তারপরে আসলে ম্যালিগন্যান্ট আলসার। ম্যালিগন্যান্ট আলসারের মধ্যে আমরা সাধারণত তিনটা আলসারের শুনতে চাইবো তোমাদের কাছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা এবং ম্যালিগন্যান্ট মেলানোমা। সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব আমরা পরের দিকে, যে টিউমার অফ স্কিন এগুলো আলাদা টপিক আছে আমাদের। সো আমরা আলসার যদি জিজ্ঞেস করা হয় তাহলে এভাবে आंसर দিতে, হোয়াট ইজ স্পেসিফিক আলসার অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। তারপর হচ্ছে হাউ ক্যান ইউ ডিফারেনশিয়েট টিউবারকুলার আলসার ফ্রম সিফিলিটিক আলসার। যদি এই কোশ্চেনটা আসে আমরা সরাসরি কিন্তু স্টুডেন্টরা যে ভুলটা করে যে সবাই বলে ফেলে যে টিউবারকুলার আলসার হলো আন্ডারমাইন আলসার এবং সিফিলিটিক আলসার হচ্ছে পাঞ্চ আউট আলসার। আমরা কিন্তু শুধুমাত্র এই আলসারটাই শুনতে চাইবো না, আমরা শুনতে চাইবো টিউবারকুলার আলসার হয় কি দিয়ে, অর্গানিজম দিয়ে। এগুলো তো সবাই জানে কিন্তু বলার সময় গুছিয়ে বলতে পারে না, এটা হলো প্রবলেম। যে হাউ ক্যান ইউ ডিফারেনশিয়েট টিউবারকুলার আলসার, সিফিলিটিক আলসার। টিউবারকুলার আলসারটা টিউবারকুলার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলো দিয়ে হয়, সিফিলিটিক আলসার হয় টিউবারকুলোমা প্যালিডিয়াম দিয়ে। তাহলে এক নাম্বার পয়েন্ট গেল। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে টিউবারকুলার আলসার কোন কোন জায়গায় হয়। ইউজুয়ালি টিউবারকুলার আলসারগুলো হয় যে সমস্ত জায়গায় লিম্ফ নোড বেশি আছে, লাইক নেক, এক্সিলা, গ্রোইন, এই সমস্ত জায়গাতে হতে পারে। আর সিফিলিটিক আলসার ইউজুয়ালি জেনিটালিয়াতে হয়। সিফিলিটিক আলসার স্পেশালি গ্ল্যান্ড স্প্যানিসে হয় এবং জেনিটালিয়াতে হয় সিফিলিটিক আলসার। তারপরে বলতে হবে যে এজ, অ্যাকর্ডিং টু এজ, এজের উপর ডিপেন্ড করে আমরা টিউবারকুলার আলসার বলবো। টিউবারকুলার আলসার হ্যাজ আন্ডারমাইন এজ আর সিফিলিটিক আলসার হ্যাজ পাঞ্চ আউট এজ। তারপরে আরো বলা যায় যে টিউবারকুলার আলসার এবং সিফিলিটিক আলসারের ডিসচার্জ দিয়ে বলা যায়। এগুলো দরকার নেই, আমরা 3-4টা পয়েন্ট পেলেই বলবো যে যথেষ্ট। কিন্তু সবাই শুধু একটা পয়েন্ট বলো যে টিউবারকুলার আলসার মানে হলো আন্ডারমাইন্ড আলসার এবং সিফিলিটিক আলসার মানে হচ্ছে পাঞ্চ আউট আলসার। আগে থেকে বলতে হবে যে কি পজিটিভ অর্গানিজম আছে, কোন কোন জায়গায় কমনলি টিউবারকুলার আলসার হয় এবং সিফিলিটিক আলসার কোন জায়গায় হয়, এবং টিউবারকুলার আলসার সিফিলিটিক আলসারের এজ দিয়ে আমরা কিভাবে ক্লাসিফাই করি। দেন ক্লাসিফিকেশন অফ আলসার অ্যাকর্ডিং টু এজ উইথ এক্সাম্পল। সো আমরা অলরেডি জানি এগুলো, কিন্তু আমরা ভালোভাবে একটু গুছিয়ে বলতে হবে যে স্ট্রোপিং এজ। স্ট্রোপিং এজ হচ্ছে নন স্পেসিফিক হিলিং আলসারের ক্ষেত্রে বা ভেনাস আলসারে হয়। পাঞ্চ আউট এজ আমরা পাই সিফিলিটিক আলসারে, আন্ডারমাইন এজ পাই টিউবারকুলার আলসারে। রেইজড এন্ড বিডেড এজ, রেইজ এন্ড বিডেড এজটা পাই আমরা বেসাল সেল কার্সিনোমাতে এবং রেইজ ইভার্টেড এজ পাই স্কোয়ামাস সেল কার্সিনোমাতে। সো এই পাঁচটা টাইপের আলসারের এজ এবং এগুলোর এক্সাম্পল একটু বলতে হবে সবাইকে। নাও স্টেজ অফ আলসার হিলিং। আলসারের কতগুলো স্টেজ আছে এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি যে কি কি স্টেজে আলসার হিলিং হয়। তার মধ্যে আলসারের স্টেজের মধ্যে হচ্ছে স্টেজ অফ এক্সটেনশন, স্টেজ অফ ট্রানজিশন এন্ড স্টেজ অফ রিপেয়ার। সো স্টেজ অফ এক্সটেনশন হচ্ছে আলসার ফ্লোর ইজ কভারড উইথ স্ল্যাব, পুরুলেন্ট ডিসচার্জ এন্ড ইনফ্লেম এজ এন্ড মার্জিন। সো এখানে পাস থাকবে, পুরুলেন্ট ডিসচার্জ থাকবে এবং এজটা ইনফ্লেম থাকবে, মার্জিনটা ইনফ্লেম থাকবে। আর স্টেজ অফ ট্রানজিশন হচ্ছে ফ্লোর শোস separated slash healthy granulation tissue and serous discharge। তাহলে এটা হচ্ছে ট্রানজিশন সোর্স। এরপরে কিন্তু স্টেজ অফ রিপেয়ার চলে আসবে। রিপেয়ারের ক্ষেত্রে আমরা ফাইব্রোসিস পাবো, কোলাজেন ডিপোজিশন পাবো, স্কার ফর্মেশন পাবো। সো আমরা যদি জিজ্ঞেস করি তোমাদেরকে যে হোয়াট আর দ্য স্টেজ অফ আলসার হিলিং, তাহলে আমাদের বলতে হবে স্টেজ অফ এক্সটেনশন, স্টেজ অফ ট্রানজিশন এন্ড স্টেজ অফ রিপেয়ার। এবং হোয়াট ইজ গ্রানুলেশন টিস্যু, হোয়াট আর দ্য টাইপস অফ গ্রানুলেশন টিস্যু। তো হোয়াট ইজ গ্রানুলেশন টিস্যু যদি জিজ্ঞেস করি তাহলে গ্রানুলেশন টিস্যু ইজ এ হাইলি ভাস্কুলারাইজড কানেক্টিভ টিস্যু
composed of newly formed capillaries, proliferating fibroblasts and residual inflammatory cell. তাহলে গ্রানুলেশন টিস্যুর ডেফিনিশনটা বলতে হবে কি কি টাইপের গ্রানুলেশন টিস্যু পাওয়া যায়। তার মধ্যে যে হেলদি গ্রানুলেশন টিস্যু পাই, আনহেলদি গ্রানুলেশন টিস্যু, এক্সুবেরেন্ট গ্রানুলেশন টিস্যু, স্প্রাউটিং গ্রানুলেশন টিস্যু এবং পায়োজেনিক গ্রানুলেশন টিস্যু। সো আমরা শুধু পরীক্ষা হলে আমরা জিজ্ঞেস করলে সবাই কিন্তু হেলদি গ্রানুলেশন টিস্যু এবং আনহেলদি গ্রানুলেশন টিস্যু দুটোই করে। তো আসলে পাঁচটাই বলতে হবে, বললে ভালো, না বললে তিন চারটা বললে যথেষ্ট। আমরা আনসারটা নিয়ে নিব। দেন হাউ ক্যান ম্যানেজমেন্ট অফ আলসার, এটা আলসার কিভাবে ম্যানেজ করবে। সো আলসার ম্যানেজ করার জন্য আমরা কতগুলো স্টেপ ফলো করব। যে হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ আলসার, এর মধ্যে হচ্ছে ডিটারমিন দ্য এটিওলজি, accurate assessment of ulcer, then identify and correct the comorbid factor, এগুলো কারেক্ট করতে হবে, ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, then adequate drainage and debridement, antibiotic দিব initially empirical antibiotics, then according to culture and sensitivity দিতে হবে, then proper dressing up to the appearance of healthy granulation tissue, then skin grafting if required। তাহলে আমরা আলসারের ম্যানেজমেন্ট যদি জিজ্ঞেস করি তাহলে আলসার ম্যানেজমেন্টটা এভাবে করতে হবে। এর মধ্যে আমরা আলসার থেকে আরো একটা প্রশ্ন করতে পারি যে কি কি ইনভেস্টিগেশন আমরা আলসারের জন্য করতে পারি। সো আলসারের জন্য আমরা কিছু জেনারেলাইজ ইনভেস্টিগেশন করা লাগবে এবং কিছু লোকাল ইনভেস্টিগেশন করতে হবে। জেনারেল ইনভেস্টিগেশনের মধ্যে আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখব এবং পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা এর জন্য র‍্যান্ডম ব্লাড সুগার লেভেল দেখব। আর আমরা যদি লোকাল ইনভেস্টিগেশন করতে চাই তাহলে লোকাল ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের করতে হবে কালচার এন্ড সেনসিটিভিটি অফ দা ডিসচার্জ অথবা সোয়াব ফর কালচার এন্ড সেনসিটিভিটি। এবং যদি আমরা মনে করি যে এটা ম্যালিগন্যান্ট আলসার তাহলে ম্যালিগন্যান্স হলে এজ বায়োপসি নিতে হবে। এজ বায়োপসি ফ্রম দা মার্জিন or edge including the normal peripheral tissue, একটু পেরিফেরি থেকে নিতে হবে, এজ থেকে এবং সাথে নরমাল টিস্যু নিতে হবে। সো আমরা এভাবে ইনভেস্টিগেশন করব আলসারের জন্য। Now what are the cause of formation of chronic ulcer and non-healing ulcer, কি কারণে আলসারটা ক্রনিক হতে পারে বা নন হিলিং আলসার হতে পারে। এই ক্ষেত্রে আমরা কিছু লোকাল কজ এবং জেনারেল কজ আছে, যেগুলো লোকাল কজের মধ্যে রিকারেন্ট ইনফেকশন, ট্রমা, presence of foreign body or sequestrum, absence of breast or immobilization, poor blood supply or hypoxia, edema of the part, loss of sensation, periosteoitis or osteomyelitis in the underlying bone, fibrosis of the surroundings of tissue। তাহলে এগুলো হচ্ছে লোকাল কজ, এই সমস্ত কারণে আলসারটা নন হিলিং আলসারে পরিণত হতে পারে। দেন সাম জেনারেল কজ লাইক অ্যানিমিয়া, hypoproteinemia, vitamin deficiency, tuberculosis, leprosy, diabetes mellitus, hypertension, chronic liver disease or kidney disease, steroid therapy locally or systemically, cytotoxic chemotherapy and malignancy। তাহলে এই সমস্ত কন্ডিশন হলে আলসারটা নন হিলিং আলসারে পরিণত হয়ে যায়। দেন আমরা একটা নতুন টপিকে বা নতুন চ্যাপ্টারে এন্ট্রি করব, সেটা হচ্ছে প্রেসার সোর। প্রেসার সোর গো ইট ইজ এ টাইপ অফ আলসার। তারপর আমরা প্রেসার সোর থেকে ভাইভাতে আলাদাভাবে কোশ্চেন করি, রিটেনও কোশ্চেন আসে, তো আমরা ভাইভাতে কোশ্চেন করতে পছন্দ করি প্রেসার সোর নিয়ে। ডেফিনেশন, ডেফিনেশনটা হলো যে প্রেসার সোর ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ টিস্যু নেক্রোসিস উইথ আলসারেশন ডিউ টু প্রলং প্রেসার। তাহলে কোনো একটা বেড রিটেন ইমোবিলাইজ পেশেন্টের যদি যে সমস্ত জায়গায় বেশি প্রেসার পড়বে সেই জায়গায় টিস্যু নেক্রোসিস হয়, যে আলসারেশনটা হবে তাকে আমরা বলবো প্রেসার সোর। ইউজুয়ালি হোয়াট আর দ্য কমনলি এফেক্টেড এরিয়া, কোন কোন জায়গায় প্রেসার সোর হয়। প্রেসার সোর ফ্রিকোয়েন্টলি অকার ইন ডিসেন্ডিং অর্ডার, সবচেয়ে বেশি হবে ইসচিয়ামে, দেন গ্রেটার ট্রোকান্টারে হবে, স্যাক্রামে হয়, হিলে হয়, মিডল মেলুলাস ও ল্যাটারাল, দেন মিডল মেলুলাস এন্ড অক্সিপিট হয়। সো বেড রিটেন পেশেন্টের এই সমস্ত জায়গা আমরা দেখতে হবে যে সমস্ত জায়গায় প্রেসার সোর বা বেড সোর হলো কিনা। দেন স্টেজিং অফ দ্য প্রেসার সোর, প্রেসার সোরকে আমরা বিভিন্ন স্টেজে ভাগ করতে পারি। তার মধ্যে হলো স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এন্ড স্টেজ 4। আমরা দেখি কি কি ভাগ। স্টেজ 1, স্টেজ 1 হচ্ছে নন ব্রাঞ্চেবল ইরাইথিমা উইথ এ ব্রিজ ইন দ্য এপিডার্মিস। তাহলে ইরাইথিমার মতো মনে হবে এবং শুধুমাত্র এপিডার্মিসটা লস হবে এক্ষেত্রে। স্টেজ 2, পার্শিয়াল থিকনেস স্কিন লস ইনভলভিং দ্য এপিডার্মিস এন্ড ডার্মিস। তাহলে স্টেজ 2 তে এপিডার্মিসও যাবে, সাথে ডার্মিসের কিছু অংশ যাবে, পার্শিয়াল থিকনেস স্কিন লস হবে। স্টেজ 3 হচ্ছে ফুল থিকনেস স্কিন লস এক্সটেন্ডিং ইনটু দ্য সাবক্লিনাস টিস্যু বাট নট থ্রু দ্য আন্ডারলাইং ফাসা। তাহলে স্টেজ 2 তে সাবক্লিনাস টিস্যু পর্যন্ত চলে যাবে এই প্রেসার সোরটা, কিন্তু আন্ডারলাইং ফাসাতে যাবে না। আর স্টেজ 4 হলো ফুল থিকনেস স্কিন লস থ্রু দ্য ফাসা উইথ এক্সটেন্সিভ টিস্যু ডিস্ট্রাকশন মে বি ইনভলভিং দ্য মাসল, বোন, টেন্ডন অর জয়েন্ট। তাহলে এই সমস্ত অংশগুলো ইনভলভ করতে পারে। তাহলে there are 4 stages of pressure sore, bed sore. তাহলে how can you manage a case of pressure sore or bed sore?
ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট অফ কজ, নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে, রেস্ট, অ্যান্টিবায়োটিক্স এন্ড রেগুলার ড্রেসিং। ফর স্টেজ 1 এন্ড 2 ট্রিটমেন্ট ইজ কনজারভেটিভ, এক্ষেত্রে আমরা রেগুলার ড্রেসিং করব, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক কভারেজ দিব, পেশেন্টকে মোবিলাইজেশন করব, মুভমেন্ট করতে হবে, ডানে বামে মুভমেন্ট করতে হবে। দেন ফাইব্রোসিস হয় এটা কমে হিলিং হয়ে যাবে। আর স্টেজ 3 এন্ড 4 এর ক্ষেত্রে হবে ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড লাইক ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন, আমরা ড্রেসিং কন্টিনিউয়াস ড্রেসিং করতে থাকবো, অ্যান্টিবায়োটিক কভারেজ দিব হেলদি গ্রানুলেশন টিস্যু আসা পর্যন্ত, অথবা অনেক সময় দেখা যায় যে গ্রানুলেশন টিস্যু আসে না, একবারে বোনস পর্যন্ত এক্সপোজ হয়ে যায় বা ভাষা পর্যন্ত এক্সপোজ হয়ে যায়। এক্ষেত্রে আমরা যখন দেখবো যে সাইন অফ ইনফেকশন নাই বা ইনফেকশন, তখনই আমরা ফ্ল্যাপ দিয়ে দিব। প্রিপারেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করা লাগবে, এডুকেট ডেভেলপমেন্ট করা লাগবে অবশ্যই, এবং ভ্যাকুয়াম অ্যাসিস্ট্যান্ট ক্লোজার করতে হবে, তাহলে একটা ভ্যাকুয়াম অ্যাসিস্ট্যান্ট ক্লোজার করলে তাড়াতাড়ি গ্লাস টিস্যুটা আসবে। সো আমরা অপারেশনের আগে এই এডুকেট ডেভেলপমেন্ট এবং ভ্যাকুয়াম অ্যাসিস্ট্যান্ট ক্লোজার গুলো আমরা ট্রাই করব। দেন যদি স্টেজ 1 এন্ড 2 হয় তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্টে হয়ে যাবে, আর স্টেজ 3 এন্ড 4 যদি হয় তাহলে এক্ষেত্রে ফ্ল্যাপ লাগবে। এবার আমরা আরেকটা ভেরি কমন চ্যাপ্টারে প্রবেশ করব, যে চ্যাপ্টার থেকে আমরা কমনলি কোশ্চেন করতে পারি, আমাদের হচ্ছে শক। শক হচ্ছে ভেরি কমন কন্ডিশন, এই কন্ডিশনটা তুমি মেডিকেল স্টুডেন্ট লাইফে ঢুকলেই যদি ওয়ার্ডে ঢুকো তাহলে দেখবে দুই তিনটা পেশেন্ট শকে আছে, অথবা আউটডোর যদি যাও ইমার্জেন্সি ডিপার্টমেন্টে দেখবে যে অনেকগুলো পেশেন্ট শক নিয়ে ভর্তি হতে আসছে। সো আমরা শক নিয়ে জানতে হবে, এবং শক কি জানতে হবে, এবং শকের ক্লিনিক্যাল বিষয় জানতে হবে, এবং ম্যানেজমেন্ট জানতে হবে, না জানলে হবে না। শক ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে হলে ইউ মে লস দ্য পেশেন্ট। সো হোয়াট ইজ শক? শকের ডেফিনেশন বেলিজেন লাভে হচ্ছে শর্ট ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা বললেই হবে আমাদের কাছে। শক ইজ এ সিস্টেমিক স্টেট অফ লো টিস্যু পারফিউশন that is inadequate for normal cellular respiration. সো আমরা শকের এই শর্ট ডেফিনেশনটা বললেই হবে। দেন ক্লাসিফিকেশন বলতে হবে, ক্লাসিফিকেশন অফ শকের জন্য আমরা চাই যে তোমরা লেটেস্ট ক্লাসিফিকেশন বেলিজেন লাভে আসছে এটা সেটা বলতে হবে। লেটেস্ট ক্লাসিফিকেশনটা হলো হাইপোভলিমিক শক, এক নম্বর, দুই নম্বর হচ্ছে কার্ডিওজেনিক শক, দেন অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটিভ শক এন্ড এন্ডোক্রাইন শক। সো আমরা আগের ডেফিনেশনগুলো বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন ছিল, আমরা এই ক্লাসিফিকেশন না জেনে আমরা চাই তোমরা শুধুমাত্র এই লেটেস্ট ক্লাসিফিকেশনটা করবে, যে হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, তারপর অবস্ট্রাকটিভ, ডিস্ট্রিবিউটিভ এন্ড এন্ডোক্রাইন শক। সো আমরা অবস্ট্রাকটিভ শক যদি জিজ্ঞেস করি এর আন্ডারে কি কি আছে, তার মধ্যে হচ্ছে শক ডিউ টু কার্ডিয়াক টেম্পোনেন্ট, টেনশন, নিউমোথ্রাক্স, মেসিভ পালমোনারি এম্বুলাস ও এয়ার এম্বুলাস। তাহলে যে সমস্ত কারণে কার্ডিয়াক পাম্প ঠিকমতো হার্ট এক্সপ্যান্ড করতে পারে না, এই সমস্ত কন্ডিশনে যে যদি শক নিয়ে আসে তাকে আমরা বলবো অবস্ট্রাকটিভ শক। দ্যাট ইজ হার্ট অবস্ট্রাক্টেড হয়ে গেছে, heart cannot pump properly to supply the blood in the peripheral tissue, তাহলে হার্ট ঠিকমতো পাম্প না করলে আমরা এটাকে বলবো অবস্ট্রাকটিভ শক। দেন ডিস্ট্রিবিউটিভ শকের মধ্যে কি কি আসবে, তখন সেপ্টিক শক আসবে, অ্যানাফাইলাইটিস শক আসবে, স্পাইনাল কর্ড ইনজুরি কারণে শক এগুলো আসবে। সো আমরা আগে সেপ্টিক শক, অ্যানাফাইলাইটিস শকগুলো আলাদা ক্লাসিফিকেশনে ছিল, এখন এগুলা ডিস্ট্রিবিউটিভ শকের আন্ডারে চলে আসছে। সো আমরা পরীক্ষার হলে অবশ্যই তোমাদের কাছে জানতে চাইবো লেটেস্ট ক্লাসিফিকেশনটা, যে হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শকের পরে তোমরা অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটিভ শক এবং এন্ডোক্রাইন শক বলো। নাও which one is the commonest in surgical practice? তাহলে সার্জারিতে সবচেয়ে বেশি কমন যে শকটা পাওয়া যায় সেটা হচ্ছে হাইপোভলিমিক শক। সো হাইপোভলিমিক শক সম্পর্কে একটু ভালোভাবে পড়ে যেতে হবে সবাইকে, একটু ভালোভাবে জানতে হবে সবাই। তো হাইপোভলিমিক শকের মধ্যে হোয়াট আর দ্য সার্জিক্যাল কজ অফ হাইপোভলিমিক শক? কি কারণে হাইপোভলিমিক শক হয়? হাইপোভলিমিক শক হওয়ার কারণে যদি আমরা জিজ্ঞেস করি সবাই কমনলি যে সমস্ত আনসার দাও তার মধ্যে প্রথমে বললো যে ডায়রিয়া, ভমিটিং, সোয়েটিং। সো ডায়রিয়া, ভমিটিং, সোয়েটিং অবশ্যই obviously it is the common cause of hypoglycemic shock, কিন্তু আমরা সার্জিক্যাল প্র্যাকটিসে যে কারণে শক পাই সেই শকগুলো কিন্তু বলতে হবে যে সার্জিক্যাল শক বা সার্জিক্যাল প্র্যাকটিসে আমরা যে সমস্ত ডিজিজের কারণে শক পাই তো সার্জিক্যালগুলো বলতে হবে, যেমন হেমোরেজ from the external arm, open fracture, internal arm like spleen injury, liver injury, mesentery injury, pelvic injury, তারপর severe burn, peritonitis, intestinal obstruction, vomiting and diarrhea due to any cause. So তাহলে vomiting diarrhea আমরা সবার শেষে বলবো, কারণ vomiting diarrhea কিন্তু সার্জিক্যাল কজ আছে এবং এই সমস্ত কারণে শক হয়, কিন্তু সবার আগে বলবো আমরা হেমোরেজিক শক, দেন নন হেমোরেজিক শক কিন্তু প্রথমে আসবে বার্ন, দেন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, পেরিটোনাইটিস, প্যানক্রিয়াটাইটিস, পারফোরেশন, এই সমস্ত জিনিস আসবে এবং সবার শেষে আসবে ডায়রিয়া এন্ড ভমিটিং। দেন হোয়াট ইজ সিভিয়ারিটি অফ শক? শকের সিভিয়ারিটিকে আমরা কিভাবে ভাগ করতে পারি? তাহলে এই কোশ্চেনটা তোমাদের করতে পারি।
যেমন compensated shock and decompensated shock. Compensated shock হচ্ছে as shock progress the body's cardiovascular and endocrine compensatory mechanism reduce the flow to the non-essential organs to preserve the preload and flow to the lung and brain. So lung এবং ব্রেইনে প্রপার ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য পেরিফেরিতে ব্লাড সাপ্লাইটা ব্লক করে দেয় বডির এন্ডোক্রাইন এবং কার্ডিওভাস্কুলার কম্পেনসেটরি রেসপন্স, এবং ওই রেসপন্স গুলো যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে দিস ইজ কম্পেনসেটেড শক। অপরদিকে যদি ডিকম্পেনসেটেড শক হয়, যে ফার্দার লস অফ সার্কুলেশন অফ দ্য ভলিউম overload the body compensatory mechanism and there is progressive renal respiratory cardiovascular decompensation. যদি প্রগ্রেসিভলি ভলিউম লস হতে থাকে তাহলে কম্পেনসেটরি মেকানিজম একসঙ্গে কাজ করতে পারে না, যার ফলে রেনাল রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার ডিকম্পেনসেশন শুরু হয়ে যায়। ওই কন্ডিশনকে আমরা বলবো ডিকম্পেনসেটেড শক। তো ডিকম্পেনসেটেড শক বিভিন্ন ভাবে বিভিন্ন টাইপের হয়, তার মধ্যে হচ্ছে মাইল্ড শক, মডারেট শক এবং সিভিয়ার শক। তো আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার শক শুধু একটু করে জানতে চাইবো যে মাইল্ড শক কোন সময় বলবো, মডারেট বলবো কোন সময়, সিভিয়ার বলবো কোন সময়। সো এটা মনে রাখতে অবশ্যই compensated shock and decompensated shock. Decompensated shock গুলোকে আমরা ক্লাসিফাই করি মাইল্ড, মডারেট এবং সিভিয়ার দিয়ে। সো অনেক সময় পরীক্ষার হলে অনেকে বলে ফেলে যে আমরা দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে কম্পেনসেটেড, একটা হচ্ছে ডিকম্পেনসেটেড, আরেকটা ভাগ হলো আমরা ক্লাসিফাই করি মাইল্ড, মডারেট এবং সিভিয়ার শক। কিন্তু না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পেনসেটেড শক হচ্ছে যে যতটুকু পর্যন্ত বডি কম্পেনসেশন মেকানিজমটা ব্রেইন এবং লাংসে ব্লাড সাপ্লাই দিতে পারবে বাই রিডিউসিং দ্য ব্লাড সাপ্লাই টু পেরিফেরি, ওই কন্ডিশনটাকে আমরা বলবো কম্পেনসেটেড শক। আর যখন বডি কম্পেনসেটরি মেকানিজম গুলো এই কাজটা করতে পারবে না, তখন তাকে বলবো ডিকম্পেনসেটেড শক। এবং এই ডিকম্পেনসেটেড শককে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে মাইল্ড শক, মডারেট শক এন্ড সিভিয়ার শক। এখন হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ শক? শক হলে কি কনসিকুয়েন্স হতে পারে? তাহলে প্রথমে হতে পারে যে আনরিসাসিটেবল শক হয়ে যেতে পারে, যদি আমরা ট্রিটমেন্ট ঠিকমতো না করি শকে, তাহলে আনরিসাসিটেবল শক হতে পারে। মাল্টিপল অর্গান ফেলিওর হতে পারে। মাল্টিপল অর্গান ফেলিওরের কারণে কি প্রবলেম হতে পারে, যেমন লাংয়ে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা এআরডিএস হতে পারে, কিডনিতে অ্যাকিউট রেনাল ফেলিওর বা অ্যাকিউট রেনাল এনজাইমোসিস হতে পারে, ক্লোটিং ফ্যাক্টর কোয়াগুলেবিলিটি হতে পারে এবং কার্ডিওভাস্কুলার ফেলিওর হতে পারে। সো আমরা যদি শকে ঠিকমতো ট্রিটমেন্ট না করতে পারি, প্রথমে আনরিসাসিটেবল শকে হয় এবং আলটিমেটলি মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে বিভিন্ন ধরনের অর্গান ফেলিওরের সাইন সিম্পটম প্রকাশ করে বা বিভিন্ন কন্ডিশনে হয়ে যায়। What are the consequence of hypovolemia? এই কোশ্চেন আমরা করতে পারি। এই কনসিকুয়েন্স অফ শক হচ্ছে একটা, আর কনসিকুয়েন্স অফ হাইপোভলিমিয়া। ভলিউম লস হলে কি কনসিকুয়েন্স হয়? এক্ষেত্রে আমরা দেখব যে যদি আমরা পার্সেন্টেজ করে করে আমরা বলবো যে যদি 15% ভলিউম লস হয় তাহলে কম্পেনসেটরি মেকানিজম মেইনটেইন দ্য কার্ডিয়াক আউটপুট। 15% ভলিউম লস যদি হয়ে যায়, টোটাল ব্লাড ভলিউম লস হয়, তাহলে কম্পেনসেটরি মেকানিজম কাজ করে। কিন্তু আমরা এটাকে বলি ক্যাটাগরি 1 বা টাইপ 1 শক। টাইপ 2 শকে যদি যাই তা হলো যে 15 to 30%, এক্ষেত্রে ডিক্রিজ ব্লাড প্রেসার এন্ড ইউরিন আউটপুট। ওই সময় আমরা ব্লাড প্রেসারও কমে যায় এবং ইউরিন আউটপুট কমে যায়। যদি 30 to 40% ফ্লুইড লস হয়, যেটা হচ্ছে টাইপ 3 শক, তখন প্রফাউন্ড শক along with the severe acidosis, তাহলে প্রফাউন্ড শক এবং অ্যাসিডোসিস হবে। আর টাইপ 40 to 50% যদি ব্লাড লস হয়ে যায় বা ভলিউম লস হয়ে যায়, তাহলে রিফ্র্যাক্টরি স্টেজে চলে যায়। এক্ষেত্রে এই স্টেজ থেকে ফেরত আওয়া খুবই অসম্ভব। पेशेंट में leads to MODS, ARDS and death. So consequence of volume loss কিন্তু আমরা কোশ্চেন করব, করলে কিন্তু consequence of shock বলতে হবে না। consequence of volume loss যদি আমরা জিজ্ঞেস করি তাহলে आंसर অবশ্যই দিতে হবে এইভাবে যে 15% লস হলে আমরা কি হবে, 30% লস হলে কি হবে, 40% হলে মোর দেন 40 to 50% হলে আমরা কিভাবে কি হয়। তাহলে consequence of volume loss আমরা এইভাবে आंसर দেন সেপটিক শক কি অর্গানিজম করে। সো আমাদের সেপটিক শক কি এটা জানতে হবে, কি অর্গানিজম কাজ করে। যেমন সেপটিক শকের মধ্যে অর্গানিজম মধ্যে সেপটিক শক যে সমস্ত কারণে হয় তার মধ্যে হচ্ছে অ্যাবডোমিনাল অর ডাইজেস্টিভ সিস্টেম ইনফেকশন হতে পারে, লাং ইনফেকশন হতে পারে লাইক নিউমোনিয়া, ইউরিনারি ইনফেকশন থেকে হতে পারে, অথবা রিপ্রোডাক্টিভ সিস্টেম ইনফেকশন থেকে হতে পারে। তাহলে এই সমস্ত কন্ডিশন থেকে সেপটিক শক হতে পারে। তখন আমরা যদি দেখি যে কি অর্গানিজম করে, তার মধ্যে হচ্ছে গ্রাম নেগেটিভ অর্গানিজম কমনলি করে, সাম গ্রাম পজিটিভ অর্গানিজম, ফাঙ্গাই, ভাইরাস এন্ড প্রোটোজোয়া। তাহলে সব ধরনের অর্গানিজম করতে পারে, তবে কমনলি করে গ্রাম নেগেটিভ অর্গানিজম। এবং সেপটিক শক থেকে আমরা প্যাথোফিজিওলজি সেপটিক শক জিজ্ঞেস করি, এটা কিন্তু ভালোভাবে পড়া যেতে হবে। এটা হচ্ছে অনেক লং টার্ম, একটু ভালোভাবে বই থেকে দেখে নিতে হবে। সবগুলো বইয়ে একবারে টেবিল আকারে অথবা কনসিকুয়েন্স আকারে এগুলা দেয়া আছে বিভিন্ন টাইপের বইয়ে।
সো প্যাথোফিজিওলজি অফ সেপটিক শক যদি যাই তাহলে আমরা অবশ্যই তোমাদের ধরবো। দেন জেনারেল ম্যানেজমেন্ট অফ শক যদি আমরা জিজ্ঞেস করতে পারি একটা ম্যানেজমেন্ট অফ শক কিভাবে আমরা করব, এই ক্ষেত্রে আমাদের কিভাবে বলবো বা ম্যানেজমেন্ট অফ সেপটিক শক জিজ্ঞেস করতে পারি যে হাউ টু ম্যানেজ দ্য সেপটিক শক। তো জেনারেল ম্যানেজমেন্ট অফ শক তার বেসিক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ শক বলতে হবে, আর ম্যানেজমেন্ট অফ সেপটিক শক আলাদা করে বলতে হবে। সো হাউ ক্যান ইউ মনিটর এ কেস অফ রিসাসিটেশন, এটা রিসাসিটেশন কে তুমি কিভাবে মনিটর করতে পারো, এটা হচ্ছে আমাদের কমন কোশ্চেন। আমরা শকের ম্যানেজমেন্টে গেলেই ম্যানেজমেন্টটা আমরা জানি এবং আমরা সহজ এটা কোশ্চেন করি না, কিন্তু শকের ম্যানেজমেন্টে আমরা অবশ্যই তোমাদের জিজ্ঞেস করতে পারি যে হাউ ক্যান ইউ মনিটর রিসাসিটেশন। তো রিসাসিটেশন মনিটর করার জন্য আমাদের যা লাগবে তা হচ্ছে মিনিমাম এন্ড এডিশনাল মডালিটিস। মিনিমাম মনিটর হচ্ছে ইসিজি করব, পালস অক্সিমিটি দেখব, ব্লাড প্রেসার দেখব এবং ইউরিন আউটপুট দেখব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিন আউটপুট। দেন এডিশনাল মডালিটি কি আছে তার মধ্যে সেন্ট্রাল ভেনাস প্রেসারটা আমরা দেখব, পেশেন্টের ইনভেসিভ ব্লাড প্রেসার দেখব, কার্ডিয়াক আউটপুটটা দেখব, ইনভেসিভ এবং বেস ডেফিসিট এন্ড সিরাম ল্যাকটেট। তো এই সবগুলোর মধ্যে আমরা কিন্তু সবচেয়ে বেশি সহজ এবং সবচেয়ে রিজনেবল হচ্ছে ইউরিন আউটপুট। সো হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট নন ইনভেসিভ প্রসিডিউর, আমরা কিন্তু সাথে সাথে তোমাদের কোশ্চেন করে দেব। আমি বলতে পারি যে ইউরিন আউটপুট মেজার ইজ দ্য বেস্ট নন ইনভেসিভ প্রসিডিউর, এবং এটা দিয়ে অ্যাকচুয়াল আমরা পিকচারটা পাই যে পেশেন্টের শকে আছে কিনা, শকটা ম্যানেজ হলো কিনা অথবা ওভারহাইড্রেশন হলো কিনা। সো কিভাবে আমরা এটা করব যে হোয়াট ইজ দ্য নরমাল এন্ড অ্যাবনরমাল ভ্যালু। এর মধ্যে যে মিনিমাম ইউরিন আউটপুট হচ্ছে 0.5 ml per kg per hour, আমরা কিন্তু আওয়ারলি এবং কেজিতে মেজার করতে হবে। শকের পেশেন্টের জন্য আমরা 24 ঘন্টা বা 12 ঘন্টা আমরা বসে থাকব, আমরা 1 ঘন্টার ভিতরে আমরা ডিসিশন নিয়ে নিতে হবে যে পেশেন্টকে ফ্লুইড থেরাপি দিব, কিভাবে দিব, কতক্ষণ দিব। সো যদি আমরা দেখি যে 0.5 ml per kg per hour হয় তাহলে বেসিক মেটাবলিজমটা হয়ে যায়, বলে বেসিক মেটাবলিজমের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। নরমাল ইউরিন আউটপুট কম বলে আমরা যদি ম্যানেজমেন্ট করতে থাকি ওই ক্ষেত্রে যদি 1 ml per kg per hour যদি ইউরিন আউটপুট হয় ওই ক্ষেত্রে আমরা বলবো যে নরমাল ইউরিন আউটপুট, এবং এই ক্ষেত্রে আমরা রিচ দা নরমাল লেভেল অফ হোমোস্টেসিস অফ দা বডি। বা এরপরে যদি ওভারহাইড্রেশন কম বলো, যদি মোর দেন 2 ml per kg per hour, একটা পেশেন্টের যদি ইউরিন আউটপুট মোর দেন 2 ml per kg per hour হয় তাহলে আমরা ওভারহাইড্রেশন বলবো। ওই ক্ষেত্রে আমাদের ফ্লুইড ইনফিউশনটা একটু কমাতে হবে। এরপরে সব শেষে আমরা যে চ্যাপ্টার বা যে টপিকটা তোমাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে হেমোরেজ। হেমোরেজ যে আমরা প্রতিনিয়ত হেমোরেজের মুখোমুখি হই, আমরা অ্যাক্সিডেন্টাল পেশেন্টটাকে রিসিভ করি হেমোরেজ নিয়ে, আমরা অপারেশনের সময় হেমোরেজ হয়, পোস্টমর্টেম পেশেন্টের হেমোরেজ হতে পারে। সো বিভিন্ন ভাবে হেমোরেজ নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসতে পারে। সো হেমোরেজ সম্পর্কে আমরা তোমাদের ভাইভাতে কোশ্চেন করবই এবং এটা ভালোভাবে आंसर দিতে হবে। তো আমরা আসলে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি অনেকগুলো টপিক আছে এবং এইগুলো টপিক আসলে এত সহজে প্রেজেন্ট করা সম্ভব নয়। আস্তে আস্তে আমাদের এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। প্রথম হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন হেমোরেজটা খুব সহজ, এক্সট্রাভাসেশন অফ ব্লাড ইজ কল্ড হেমোরেজ। এই শর্টকাট ডেফিনেশন বলতে হবে। ক্লাসিফিকেশন অফ দ্য হেমোরেজ। হেমোরেজকে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি, তার মধ্যে অ্যাকর্ডিং টু টাইম অফ অনসেট আমরা প্রাইমারি হেমোরেজ বলতে পারি, রিঅ্যাকশনারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ। এই ক্ষেত্রে আমরা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করি হোয়াট ইজ প্রাইমারি হেমোরেজ, হোয়াট ইজ রিঅ্যাকশনারি হেমোরেজ, হোয়াট ইজ সেকেন্ডারি হেমোরেজ, প্রাইমারি হেমোরেজ কেন হয় এই কোশ্চেনটা করতে পারি, সেকেন্ডারি হেমোরেজটা কেন হয় এবং রিঅ্যাকশনারি হেমোরেজ কেন হয় এগুলো জিজ্ঞেস করতে পারি। যে হোয়াট আর দা এক্সাম্পল অফ প্রাইমারি হেমোরেজ, রিঅ্যাকশনারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ। সো এগুলো কিন্তু ভালোভাবে পড়ে আসতে হবে। আমরা কিন্তু চাই না যে তোমরা হেমোরেজ প্রাইমারি, সেকেন্ডারি, রিঅ্যাকশনারি হেমোরেজের এক্সাম্পলটা বলতে পারো না, বা কেন হয় রিঅ্যাকশনারি হেমোরেজ বা কেন সেকেন্ডারি হেমোরেজ, এটা যদি না করো তাহলে কিন্তু তোমাদের মার্কিংটা একটু কমে যাবে। সো হেমোরেজের যে হোয়াট ইজ প্রাইমারি, হোয়াট ইজ রিঅ্যাকশনারি, হোয়াট ইজ সেকেন্ডারি হেমোরেজ এটা একটু ভালোভাবে পড়ে আসতে হবে এবং প্রত্যেকটা এক্সাম্পল পড়তে হবে কেন হেমোরেজটা হয় তাও জানতে হবে। দেন অ্যাকর্ডিং টু ভিজিবিলিটি, কনসিল হেমোরেজ যে হেমোরেজটা দেখা যায় না, লাইক যদি স্কিন ইনজুরি হয়, লিভার ইনজুরি হয় অথবা লাং ইনজুরি হয়, কার্ডিয়াক ইনজুরি হয় তাহলে এটা কিন্তু হেমোরেজ দেখা যাবে না। রিভিল হেমোরেজ, বাইরে থেকে যে সমস্ত হেমোরেজ দেখা যায় এটা হচ্ছে রিভিল হেমোরেজ। দেন রিভিল অন কনসিল হেমোরেজ, মানে ইনিশিয়ালি পেশেন্টের হেমোরেজটা ছিল কনসিল, দেন রিভিল হয়ে গেছে, লাইক হেমাটামেসিস, মেলানা হেমোপটাইসিস, এগুলো হচ্ছে রিভিল অন কনসিল। তারপর অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন, অ্যাকর্ডিং টু অ্যানাটমিক ক্লাসিফিকেশন আমরা কি করে বলতে পারি, অ্যানাটমিক ক্লাসিফিকেশনের মধ্যে আর্টেরিয়াল হেমোরেজ হতে পারে, যে স্প্রাউটিং হবে, ভেনাস হেমোরেজ হচ্ছে ভেনাস হেমোরেজটা একটু গড়িয়ে গড়িয়ে যাবে, আর ক্যাপিলারি হেমোরেজ হচ্ছে উজিং হবে। সো আমরা অ্যানাটমিক্যালি হেমোরেজকে ক্লাসিফাই করতে পারি।
দেন হোয়াট আর দ্য ডিগ্রি অফ হেমোরেজ, হেমোরেজের ডিগ্রি কি কিভাবে ভাগ করি আমরা। হেমোরেজের ডিগ্রি ভাগ করার জন্য আমাদের কয়েকটা টাইপ বা কয়েকটা স্কেল আছে, সেই স্কেল থেকে আমরা ভাগ করতে পারি। ক্লিনিক্যাল ফিচার অফ হেমোরেজ, ক্লিনিক্যাল ফিচার অফ হেমোরেজ, দ্য ক্লিনিক্যাল ফিচার অফ কনসিল হেমোরেজ। তাহলে ক্লিনিক্যাল ফিচার অফ হেমোরেজ আমরা তোমাদের জিজ্ঞেস করতে পারি, ক্লিনিক্যাল ফিচার অফ কনসিল হেমোরেজ আমরা জিজ্ঞেস করতে পারি তোমাদের। সো আমাদের ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হচ্ছে প্যালর, থার্স্টি, টেকিকার্ডিয়া থাকবে, টেকিপনিয়া থাকবে, এয়ার হাঙ্গার থাকবে, কোল্ড এন্ড কামি স্কিন ডিউ টু ভ্যাসোকনস্ট্রিকশন, ড্রাই ফেস, ড্রাই মাউথ থাকবে, র্যাপিড 3D পালস, হাইপোটেনশন, অলিগুরিয়া এন্ড ফিচার রিলেটেড টু দ্য স্পেসিফিক কজ। তাহলে হেমোরেজের এই সমস্ত ক্লিনিক্যাল ফিচার থাকবে। ইভেন কনসিল হেমোরেজ, যে হেমোরেজের বাইরে থেকে হেমোরেজ বুঝতে যাবে না, শুধুমাত্র পেশেন্টের একটা হিস্ট্রি অফ ট্রমা থাকবে বা অ্যাক্সিডেন্ট থাকবে, তারপরে যদি আমরা এই সমস্ত কন্ডিশন পাই যে পেশেন্ট টেলর হয়ে গেছে, থ্রাস্টি হয়ে গেছে, টেকিকার্ডিয়া, টেকিপনিয়া, এয়ার হাঙ্গার, কোল্ড কামি স্কিন, ড্রাই ফেস, ড্রাই মাউথ, র্যাপিড 3D পালস, হাইপোটেনশন, অলিগুরিয়া, তাহলে আমরা অবশ্যই মনে করতে হবে যে হেমোরেজ হয়েছে ভিতরে। তাহলে ক্লিনিক্যাল ফিচার অফ কনসিল হেমোরেজ হচ্ছে এই সমস্ত কন্ডিশন থাকবে, সাথে থাকবে হিস্ট্রি অফ ট্রমা। দেন হোয়াট আর দ্য সাইনস অফ সিগনিফিকেন্ট ব্লাড লস। এবার বেশি ব্লাড লস হয়ে গেলে আমরা কিভাবে বুঝবো যে পালস ইজ মোর দেন 100 বিট পার মিনিট, সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ লেস দেন 100 মিলিমিটার অফ মার্কারি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ড্রপ অর সিটিং অর স্ট্যান্ডিং মোর দেন 10 মিলিমিটার মার্কারি এন্ড প্যালর এন্ড সোয়েটিং, তাহলে সিগনিফিকেন্ট ব্লাড লস হবে। এখন হচ্ছে মেজারমেন্ট অফ দা ব্লাড লস। আমরা ব্লাড লসকে কিভাবে মেজার করতে পারি? সো আমাদের ব্লাড লসকে মেজার করার জন্য অনেকগুলো মেথড আছে, যদিও একবারে একুরেট না, তারপরে আমরা বলতে পারি লাইক এফেক্ট অফ হেমোরেজ। কি কি এফেক্ট হতে পারে হেমোরেজের ক্ষেত্রে? অ্যাকুট রেনাল শাটডাউন হতে পারে, লিভার সেল ডিসফাংশন হতে পারে, কার্ডিয়াক ডিকম্প্রেশন হতে পারে, হাইপোক্সিক এফেক্ট হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস, জিআইটি, মিউকুলার ইসকিমিয়া, সেপসিস, ইন্টারস্টিশিয়াল এডিমা, এআরডিএস হতে পারে, হাইপোমোনিয়াম শক লিডিং টু এমওডিএস। অর্থাৎ ট্রিটমেন্ট অফ হেমোরেজ, হেমোরেজের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি? আমরা পেশেন্টকে এটা নিচে মনে রাখতে হবে ব্লাড ট্রান্সফিউশন। On indication of blood transfusion, what are the indication of blood transfusion? Acute blood loss following trauma, more than 50% of the total body volume, like liver injury, spleen injury, kidney, GIT, fracture, hemothorax, perineal injury. During major surgery like abdominal perineal surgery, thoracic surgery, hepatobiliary surgery. Following burn, correction of anemia prior to surgery. তাহলে ইন্ডিকেশনটা বলতে হবে। What are the blood fraction? ব্লাডের অনেকগুলো ফ্র্যাকশন আছে। ব্লাড ফ্র্যাকশনের মধ্যে হচ্ছে ব্লাডের প্যাক সেল, প্লাজমা, প্লেটলেট কনসেন্ট্রেট, প্রথম বিট কমপ্লেক্স, তারপর হচ্ছে হিউম্যান অ্যালবুমিন, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেড ফিব্রিনোজেন, ফ্যাক্টর 8 এবং 9। তাহলে এইগুলো কিন্তু বলতে হবে সবাইকে। সো হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ দ্য ব্লাড ট্রান্সফিউশন, এন্ড এগুলো আমরা অলরেডি জানি এবং ভালোভাবে আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করি কমনলি, কিন্তু কমপ্লিকেশন কি? ডিজিজ ট্রান্সমিটেড বাই ব্লাড ট্রান্সফিউশন। কি কি ডিজিজ ব্লাড ট্রান্সফিউশন মানে ট্রান্সমিশন হয়? এই কোশ্চেনটা আমরা তোমাদের করতে পারি। Then what is massive blood transfusion? Massive blood transfusion হচ্ছে it is defined as the replacement or transfusion of the blood equivalent to the patient total blood volume less than 24 hour। 24 আওয়ারের ভিতরে যদি আমরা পেশেন্টের টোটাল ব্লাড ভলিউমটা রিপ্লেস করতে পারি তাহলে তাকে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করব। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন কিন্তু এটা শুধুমাত্র ফিফথের ফাইনালের জন্য, কিন্তু ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের আলাদা ডেফিনিশন, অনেক বড় ডেফিনিশন আছে, সেটা আমরা বলবো যদি আমাদের ট্রেনিংদের জন্য আলাদা ডেফিনিশন ক্লাসের সময় বলবো। যেহেতু আমরা ভাইভাবে প্রিপারেশন দিচ্ছি, আমরা বেশি প্রেসার দিতে যাচ্ছি না, বড় কোনো আনসার শেখাতে যাচ্ছি না। সো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে যদি পেশেন্টের টোটাল ব্লাড ভলিউম 24 ঘন্টার ভিতরে রিপ্লেস করে ফেলি, তাকে বলবো আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। ইন্ডিকেশন কমনলি কি কারণে দেই? হচ্ছে সিভিয়ারলি ইনজুর্ড পেশেন্ট উইথ ম্যাসিভ ব্লাড লস ডিউরিং কার্ডিওপালমোনারি বাইপাস, মেজর সার্জারি, লিভার সার্জারি, পোস্টপার্টাম হেমোরেজ, এই সমস্ত কন্ডিশনে আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন দিতে পারি। দেন হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন? কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে সিভিয়ার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স লাইক হাইপোক্যালিমিয়া, hypocalcemia, hyperkalemia, acidosis, coagulopathy, altered platelet and coagulation factor, citric toxicity, hypoammonemia, hypothermia, poor oxygen delivery due to reduced 2-3 dpg, infection হতে পারে ARDS, DICM, congestive cardiac failure হতে পারে। সো এই সমস্ত কন্ডিশন আমাদের হতে পারে যদি আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন দেই। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে আপাতত এতটুকু পর্যন্তই আলোচনা করলাম। আসলে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি থেকে অনেক কোশ্চেন তোমাদের আসতে পারে এবং আমরা অনেক কোশ্চেন ধরতে পারি এবং অনেক খুঁটিনাটি বিষয় যেগুলো সম্পর্কে আমরা ইউজুয়ালি অনেক সময় ওভারলুক করে যাই এই সমস্ত কন্ডিশন।
কিন্তু আমরা এই ভাইবা আলোচনায় বা বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি ভাইবা প্রিপারেশন কিন্তু আমরা এই জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরছি। সো আমরা কিন্তু এখানে পড়াচ্ছি না ঠিক মতো, শুধু আমরা দেখাচ্ছি যে কি কি কোশ্চেনের আনসার বলতে হবে, কিভাবে বলতে হবে। তোমরা নিজে থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি পড়ে, কারণ প্রথম কার্ডটাই কিন্তু বা প্রথম যে কার্ডটা থেকে তোমাদের কোশ্চেন করা হবে ইউজুয়ালি তা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি, এবং এটা থেকে ঠিকমতো আনসার দিতে না পারলে কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়বে, যা ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে। সো আমরা চাই যে তোমরা ভালোভাবে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি প্রিপারেশন নেও এবং প্রথম কোশ্চেনগুলোর আনসার ঠিকমতো দাও। সো বাসায় থেকে ঠিকমতো পড়াশোনা করো, আমরা চাই ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে প্রিপারেশন নাও। অলরেডি সাপ্লিমেন্টারি পরীক্ষা স্টুডেন্টরা অলরেডি হোস্টেলে চলে এসেছে, এবং আমরা স্বাস্থ্য বিধি মেনে তাদের আমরা ক্লাস নিব, এবং যারা নভেম্বরে ডিউ পরীক্ষার্থী তারাও আস্তে আস্তে ভাইবার প্রিপারেশন নাও, যাতে ঠিকমতো পরীক্ষা হলে তোমাদের টিচারকে তোমরা মিট করতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাস নিয়ে আমরা শীঘ্রই আসবো, এবং আমরা আসলে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি আরো দুটো ক্লাস থাকবে, এগুলো পড়ার পরে আমরা হয়তো বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি ক্লাস শুরু করতে পারি। সো আপাতত তোমরা প্রিপারেশন নিয়ে ভাইবার প্রিপারেশন নাও, এবং যারা বাসায় আছো বাসায় ভালো থাকো, এবং যারা হোস্টেলে আছো তারা আসলে স্বাস্থ্যবিধি মেনে ঠিকমতো থাকো, এবং আমরা চাই যে কোভিড-19 থেকে সবাই নিরাপদে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তীতে আবার আমরা সেই ক্লাস নিয়ে আসবো।